ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। শুভ সন্ধ্যা সকলকে। সার্চ টু রিসার্চে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সার্চ টু রিসার্চে খুব আমাদের চেনা একটি বিষয় নিয়ে অচেনা অজানা ভাবে সেই বিষয়টাকে জানার চেষ্টা করব। বিষয়টা ইতিমধ্যে আশা করি সবাই জানো। আজকের বিষয় নিরুক্ত। তবে আজকে নিরুক্তকে আমরা ঠিক যেভাবে এতদিন জেনেছি, বুঝেছি, পড়েছি সেভাবে নয়, একটু অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করব। গবেষক তথা গবেষণার দৃষ্টিতে নিরুক্তকে কিভাবে দেখা যায়, কি ধরনের কাজ হয়েছে এবং কি ধরনের কাজ হতে পারে আগামী দিনে, সেটা নিয়েই আজকের এই আলোচনা। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে, খুব ভালো একটা অনুভব হচ্ছে সার্চ টু রিসার্চে, যে আজকে আমরা বাংলা থেকে প্রথম এই যে বিষয়টা শুরু করেছিলাম সার্চ টু রিসার্চ। মূল উদ্দেশ্য ছিল একটা এমএ পাশ করা, সদ্য এমএ পাশ করা সংস্কৃতের ছাত্র বা ছাত্রী যে আগামী দিনে রিসার্চ করতে চাইছে, এমএ পাশের পর রিসার্চ শুরুর আগের যে গ্যাপটা, সেই বৈতরণীটা কিভাবে পার করানো যায়, সে কারণে আমরা কাজ করে থাকি। সেই কানেকশনটা আমরা নলেজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি এবং সেই নলেজটা পাওয়ার জন্য, পথ দেখানোর জন্য আমরা বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের সাহায্য চাই এবং তারা আমাদেরকে পথ দেখান, উদ্ভাসিত করেন। আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে বাংলার বুকের বাংলার অধ্যাপক অধ্যাপিকারা সম্পূর্ণভাবে এই সেশনটায় থাকবেন। তাই বাংলা অবলীলায় বলতে পারছি এবং খুব ভালো একটা অনুভব হচ্ছে। এটাই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছিল সংস্কৃতি। বাংলার বুকে একটা সংস্কৃত এবং সংস্কৃতি সম্পন্ন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্যবান আমরা, আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নিরঞ্জন জেনা মহাশয় এবং আমাদের অতিথি রূপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপিকা সুতপা রয় মহাশয়া। আমি দুজনকেই স্বাগত জানাই আমাদের এই প্ল্যাটফর্মে। আজকে এই সেশন শুরু করার আগে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব বনশ্রী দাস অধিকারীকে। আমি বনশ্রীকে বলবো স্বাগত ভাষণের মাধ্যমে আজকের সেশনটা শুরু করার জন্য। বনশ্রী। শোনা যাচ্ছে না তো? মাইকটা অন করো বনশ্রী, মাইকটা অন করো। আমার মনে হয় ব্লুটুথটাতে কোনো সমস্যা আছে, ওটা যদি ডিসকানেক্ট করে কথা বলা হয় আশা করি অসুবিধা হবে না। মাইকটা আনমিউট করো, মাইকটা মিউট আছে বনশ্রী, মাইকটা আনমিউট করো। না বনশ্রী, মাইকটা মিউট নেই, তোমার হেডফোনটাতে বোধহয় কোনো কানেকশনের সমস্যা আছে। তুমি একটুখানি ব্লুটুথটাকে, কানেক্টিভিটিটাকে অফ করে দাও, দিয়ে বলো, আশা করি হেডফোনটা ছেড়ে বলো বনশ্রী, হেডফোনটা ছেড়ে এমনি ফোনটাকে রেখে বলো, মাইকটাকে আনমিউট করে দাও, মাইকটাকে আনমিউট করে দাও। না হলে বনশ্রী একবার লেফট করে জয়েন করতে পারো যদি অসুবিধা হয়। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি সকলের থেকে, একটু যান্ত্রিক অসুবিধার কারণে বনশ্রী কথা আমরা শুনতে পাচ্ছি না, তো ও আর একবার চেষ্টা করুক, না হলে আমরা এগিয়ে যাব।
বনশ্রী শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, বেশ। হয়তো কোনো যান্ত্রিক কোনো সমস্যার অমিতদা কারণে কোনো আমাদের। কারণবশত অমিতদা কোনো হ্যাঁ, হ্যাঁ, কারণবশত হয়তো অসুবিধে হয়েছে, তো আমি ঠিক আছে। বিএসসিসিআই সার্চ টু রিসার্চ তরফ থেকে স্বাগত ভাষণটি দিচ্ছি। সকলকে একদম, শুভ একদম। সন্ধ্যা জানাই। সকলকে শুভ সন্ধ্যা জানাই। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন দুই প্রথিতযশা অধ্যাপক অধ্যাপিকা, আমার অত্যন্ত স্নেহের এবং শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর নিরঞ্জন জেনা মহাশয়। সবার অবগতির জন্য জানাই, উনি প্রায় দীর্ঘ 15-20 বছর যাবৎ বেদ, বৈদিক সাহিত্য, ব্যাকরণ ও ম্যানুস্ক্রিপ্ট বিষয়ের উপর অধ্যয়নরত। উনি ওনার স্নাতক ও স্নাতকোত্তর বিষয় সংস্কৃত নিয়ে উৎকল বিশ্ববিদ্যালয় থেকে নিজ অধ্যয়ন সমাপ্ত করেন। তারপর ডেকান কলেজ পুনে থেকে গবেষণা কার্য সম্পন্ন করেছেন। প্রায় 20 বছরেরও অধিক সময়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যাপনা কার্যের সাথে যুক্ত রয়েছেন। ইতিমধ্যে 2বার পরপর বিভাগীয় প্রধান রূপেও দায়িত্বভার সামলেছেন। সুদীর্ঘ কার্যকালে বহু সেমিনার, আলোচনা সভা, কনফারেন্স প্রভৃতির আয়োজন করেছেন। কিছু ক্ষেত্রে বক্তা রূপে যোগদানও তার অবিস্মরণীয়। খুব সদ্য গত বছর মে মাসে তার কনফারেন্স ছিল, কনফারেন্সে তার সেই সুষ্ঠু এবং সুমার্জিত আয়োজন আমরা দেখেছি ছাত্ররূপে। তিনি সংস্কৃত জগতের বিভিন্ন সংস্থা থেকে সময়ে সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিভিন্ন বিখ্যাত সংস্থায় আজীবন সদস্য রূপেও বর্তমান আছেন এবং গবেষণার বিভিন্ন কাজে বিদেশে গেছেন, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ প্রভৃতি জায়গায়। স্যার, আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রণাম গ্রহণ করুন। সমগ্র বিএসসিসিআই সার্চ টু রিসার্চের পরিবারের তরফ থেকে আমি আপনাকে সুস্বাগত জানাই এবং বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। উপস্থিত আছেন ডক্টর সুতপা রায় ম্যাম। ম্যাম লেডি ব্রাবোন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা তথা বিভাগীয় প্রধান। সুদীর্ঘ 12 বছরেরও অধিক সময় ধরে তিনি অধ্যাপনা কার্যে যুক্ত রয়েছেন। ভারতীয় দর্শনের উপর তার গবেষণা আছে। সবচেয়ে বড় বিষয়, তিনি আমাদের সার্চ টু রিসার্চের একজন অন্যতম অভিভাবিকা। বিভিন্ন সময়ে আমরা তাকে পেয়েছি। ম্যামকে সুস্বাগত প্রণাম জানাই। আর যারা যারা উপস্থিত হয়েছেন আজকের শ্রোতৃ মণ্ডলী যারা আছেন, প্রত্যেককে আমি শুভ সন্ধ্যা জানাই, স্বাগত জানাই। অত্যন্ত অভিনব হবে আজকের এই আলোচনা সভা, আমরা সেই আশা রাখছি এবং অনুরোধ শেষ পর্যন্ত উপস্থিত থেকে আপনারা এটিকে সাফল্যমণ্ডিত করে। অসংখ্য ধন্যবাদ সকলকে। অমিতদা। অনন্তকে অসংখ্য ধন্যবাদ স্বাগত ভাষণের মাধ্যমে আজকের এই সেশনটা শুরু করিয়ে দেওয়ার জন্য। তো আমি আর খুব বেশি সময় নেব না, কারণ আমার মনে হয় যেটার জন্য আমাদের আশা তাদের কথাই আমরা মেনলি শুনবো আজকের এই সেশনে। তো একদম প্রথমে আশীর্বচন রূপে আমি অধ্যাপিকা সুতপা রয় ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ অমিত, এবং অনন্তকে অনেক ধন্যবাদ। অনন্ত আমার সঙ্গে টাচে আছে এবং আমাকে অনেক ভাবে বিভিন্ন সময় সাহায্য করে চলেছে। উষ্ণ দিনে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই। তোমাদের এই সংস্থার শ্রীবৃদ্ধি হোক দিনে দিনে, এই কামনা করি। আমরা গবেষণা বিষয় নিয়ে, গবেষণার বিষয় কি হবে সেই নিয়ে আমাদের আলোচনা হবে। গবেষণা হলো সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া, একটি বিষয়কে ভিন্ন প্রেক্ষিতে আলোচনা করা। এখন এই গবেষণা ভাঙি যদি গো এসো না, তার মানে কি গরু খোঁজা? হ্যাঁ, গরু খোঁজাও বটে, হন্যে হয়ে খোঁজাও বটে। তাছাড়াও গো শব্দের অর্থ হচ্ছে রশ্মি বা আলো, অর্থাৎ আলোর সন্ধানই হচ্ছে গবেষণা। রবীন্দ্রনাথ বলছেন যে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মুক্তি আলো ছাড়া সম্ভব নয়, অন্ধকারে ডুবে গেলে আমাদের মুক্তি কখনোই সম্ভব নয়। যাই হোক, আর তাছাড়া আজকাল এত দিক, বিভিন্ন দিক খুলে গেছে যেখানে মানুষ বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে পারে। আজকে আমরা ডক্টর জানা মহাশয়ের কাছে আচার্য যাস্কের নিরুক্ত নিয়ে কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা গবেষণা করতে পারে, কিভাবে গবেষণার দিকে এগিয়ে যেতে পারে, সেটা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করবেন। ফলে আমি শুধু সামান্য একটু কথা বলেই ডক্টর জানাকে হ্যান্ড ওভার করে দেব।
আচ্ছা, গবেষণা করার জন্য আমি 2-4টি কথা বলবো, বেশি সময় অবশ্যই নেব না। গবেষণা করার জন্য গবেষককে হতে হবে একনিষ্ঠ। তারা একটা বিষয়কে বেছে নেবে, যে কোনো বিষয় সে বেছে নেবে, এবং বিষয়টি সম্পর্কে যে গবেষণা করতে চায় সেই বিষয়টা প্রথমে তাকে বাছতে হবে। আগে তাকে দেখতে হবে ওই বিষয়টা পূর্বে কোনো গবেষক কাজ করেছেন কিনা, কারণ একই কাজ বারবার করলে তার গুরুত্ব হারাবে। ফলে আমি একটা জিনিস আমার মনের মতো করে দিতে চাই, আমার মানে মনের যে ভাব, ভাষা, এবং আমি গবেষণার মাধ্যমে কি বের করতে চাইছি সেটা যদি একই জিনিস বারবার আসে, তাহলে নিশ্চয়ই পাঠকের কাছে গুরুত্ব হারাবে। গবেষকের কাজ হবে নতুন কিছু অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বার করা, যাতে করে পরবর্তী প্রজন্ম কিছু লাভবান হতে পারে। বিজ্ঞানে যেমন নিত্য নতুন আবিষ্কার সম্ভব, সত্যি কথা বলতে আমাদের এই আর্টসে বা কলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সেই রকম পথ কিন্তু খোলা নেই। কিন্তু একদিক যেমন বন্ধ, তেমনি আরেকটা দিক কিন্তু খোলা আছে। তাদের মানে ল্যাবরেটরিতে যেতে হয় না, লাইব্রেরি থেকে বই খুঁজে বাড়িতে বসেও কিন্তু তারা পড়াশোনা করতে পারেন। ফলে সময় পেলে সময়গুলো নষ্ট না করে আমরা পড়াশোনা করতে পারি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার উপরে রেখে, এবং অবশ্যই নিজের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। বইয়ে যা লেখা আছে সেগুলোই আবার টুকে আমি দিয়ে দিলাম, সেটা নিশ্চয়ই আমার কোনো গবেষণা হলো না। আর গবেষক প্রথমে গবেষণার একটা নকশা তৈরি করবেন, পরিচ্ছেদগুলোকে ভাগ করে নেবেন, কারণ পরিচ্ছেদ ভাগ করে না নিলে তাকে এদিক ওদিক হাতড়াতে হবে, তাহলে তার কাজটা লেন্দি হবে। এই লেন্দিনেসটাকে কমানোর জন্য, সময়টাকে বাঁচানোর জন্য তাকে কি করতে হবে, অনুচ্ছেদে মানে কতগুলো পরিচ্ছেদ সে করবে সেইটা সে ভাগ করে নেবে। তারপরে তাকে ডেটা সংগ্রহ করতে হবে কোন বইয়ে সেই জিনিসগুলো আছে। আমি একটা বিষয়, এই যেমন আজকেই আলোচনা হবে নিরুক্ত বিষয়ে আর কে কে বলেছে, কি বলেছে, সেগুলো সম্পর্কে আমরা নেব, ডেটা সংগ্রহ করব, ডেটাগুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করব। আমি কি বলতে চাইছি, আমার গবেষণার মাধ্যমে আমি কি দিতে চাইছি, সেটা আমি আলোচনা করব। নিজে বিষয়টি যদি গবেষক পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, নিজে জানেন, নিজের মতামত বিশ্লেষণ করে, তাতে সুবিধা কি হবে? তাতে সুবিধা হবে পরবর্তী পর্যায়ে গবেষণা সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন, অন্যকে গাইড করতে পারবেন, হেল্প করতে পারবেন। হ্যাঁ, এবং সঠিকভাবে গবেষণা করলে গবেষককে নিশ্চিত করে যে তার ফলাফল বৈধ, নির্ভরযোগ্য এবং পক্ষপাত ও ত্রুটি শূন্য। কারণ তিনি জানেন, তিনি নিজের বিষয়টা সম্পর্কে তার যদি গ্রিপে থাকে, তাহলে তিনি অনায়াসে সকলকে পরিষ্কারভাবে বোঝাতে পারবেন। আর এই যে নিরুক্ত সম্পর্কে যদি স্যারই বলবেন, বিশেষ করে আমি জাস্ট মানে একটু বলছি যে নিরুক্ত কি, আমাদের নিরুক্ত হচ্ছে বেদ ও পুরুষ। বেদ আমাদের প্রাচীন সাহিত্য, বেদ যখন গোটা পৃথিবী প্রায় অন্ধকারে, তখন আমাদের বেদ রচিত হয়ে গেছে। এবং বেদে যে কত প্রকারে বিজ্ঞানের আলোচনা আছে সেটা ভাবলেও অবাক হতে হয়। যাই হোক, পড়াশোনা না করে অনেক মানুষই অনেক রকম ভাবে মজা করেন, কিন্তু সেই মজায় আমাদের কান দেওয়াটা উচিত হবে না বলেই আমার মনে হয়। এবং আমি ছাত্রছাত্রীদের অনুরোধও করবো যে আপনারা আগে পড়ুন। লোকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে অনেক রকম মন্তব্য ছড়ায়, সেগুলোতে কান না দিয়ে নিজেরা পড়ুন, নিজেদের সংস্কৃতিকে জানুন, জানার পরে তারপরে আপনার মতামতটা দিন। তা যাই হোক, বেদ ও পুরুষের 6টি অঙ্গ আমরা জানি। তা বেদাঙ্গের এই 6টি অঙ্গ যে বেদাঙ্গ যে তার মধ্যে নিরুক্ত হচ্ছে অন্যতম। বলছে নিরুক্তম শ্রৌতম উচ্চতে, বেদের কান হলো নিরুক্ত যেহেতু বেদ পুরুষের কান, সেই কারণে বেদার্থ বুঝতে গেলে নিরুক্তকেও জানতে হবে। আমি ডিটেলসে যাচ্ছি না, নিরুক্ত কার লেখা, জাসকই পুরোটা লিখেছেন কিনা এগুলো স্যার বলে দেবেন। আচ্ছা, বেদ মন্ত্র জ্ঞানের প্রয়োজন দেবতত্ত্বকে বোঝা, আর এই কাজে সহায়ক নিরুক্ত শাস্ত্র। অর্থানুসারে শব্দের মধ্যকার প্রকৃতি প্রত্যয়াদি কল্পনা করে শব্দের প্রকৃত অর্থ অনুসন্ধান করে নিরুক্ত। আচার্য যাস্ক বিরচিত এই নিরুক্ত শব্দের অর্থ কি? নিরুক্ত শব্দের অর্থটাও যদি ভাঙে, নিঃশেষ রূপে পদসমূহ যেখানে উক্ত হয়েছে তাকে নিরুক্ত বলে। সায়নাচার্যের অর্থ করছেন নির্বাচনং প্রকৃতি প্রত্যয় বিভাগেন বুৎপাদনম। আর ঋগ্বেদ ভাষ্য ভূমিকায় আরো স্পষ্ট করে তিনি বলছেন তদপি নিরুক্ত মৃত্যুচ্যতে
একৈকস্য পদস্য সংভাবিতা অবয়বার্থস্তত্র নিঃশেষেণ উচ্যন্তে ইতি ব্যুৎপত্তি। নির্বচন আর নিরুক্ত শব্দটা সমানার্থক এবং যাস্কো নিজেও কিন্তু নির্বচন এবং নিরুক্ত এই কথাটা একই সঙ্গে বলেছেন। যাস্কো অনেক সময় একটি শব্দের নির্বচন দিতে গিয়ে আর কি তিনি অনেক প্রকার শব্দ সম্পর্কে বিচার করেছেন। দেখুন, উনি গবেষণা করেছেন, নিরুক্ত রচনা করতে গিয়ে নিযুক্তকার যাস্কাচার্য নিজেই গবেষণা করেছেন। মানে বিভিন্ন ভাবে তিনি একটা শব্দকে নিয়েছেন, একটা শব্দের কতগুলো অর্থ হতে পারে, আবার বিভিন্ন অর্থে একটা শব্দকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেগুলো। এবং এই যে বেদে যে বিভিন্ন ধরনের রূপকের আড়ালে যে গল্পগুলো আছে সেগুলোকে তিনি শব্দগুলোকে ভেঙে আলোচনা করতে গিয়ে তিনি অনেক সময় গল্প কথাকে ভেঙে দিয়েছেন। আমাদের এমন অনেক গল্প বা বিজ্ঞানসম্মত ঘটনা আছে যা রূপকের আড়ালে ঢাকা, সেই কাহিনীগুলোকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোকিত করা যায় গবেষণার মাধ্যমে। আমি দু একটা উদাহরণ দিয়ে আমি এখানে শেষ করব। দেখুন, যাস্কাচার্য আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে রচনা করেছিলেন। তার দূরদর্শিতার কথাটা ভাবুন। এই যে ধরুন বেদোক্ত অনেক দেবতার কথা আছে এবং দেবতাদের বলছে সবই কিন্তু বেদ নিজেও বলছে যে একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, বহু পুরুষ মানে বহু মধ্যে এক আমরা আসলে। তা বেদোক্ত দেবতাগণ প্রাকৃতিক একটা প্রপঞ্চ মাত্র, যেমন ধরুন মরুৎ ঝঞ্ঝার প্রতীক, রুদ্র বজ্রের প্রতীক, এইরকম। এই দৈবত কাণ্ডে ইন্দ্র কি করেছেন, বৃত্র নামে একজন অসুরকে বধ করেছেন। যাস্কো বলছেন তত্র কো বৃত্র মেঘ ইতি নৈরুক্তা তাষ্টয় অসুর ইত্যেতিহাসিকা অপাঞ্চ জ্যোতিষশ্চ মিস্ত্রিভাব কর্মণ বর্ষকর্ম জায়তে তত্রোপমার্থেন যুদ্ধ বর্ণা ভবন্তি। তার মানে কি, বৃত্রকে বলছে আমরা নিরুক্তকাররা বলি বৃত্র মেঘ ছাড়া আর কিছু না। বৃত্র হচ্ছে মেঘ, মানে ইন্দ্রের সঙ্গে বৃত্রের যে যুদ্ধ সেইটা বলছে এখানে। বৃত্র কি, বৃত্র হচ্ছে একটা মেঘ। আর ইন্দ্র শব্দটা এসছে ইন্দ্র ধাতু বর্ষণে, তাহলে মেঘকে ভেঙেই তো বর্ষণ হয়। সূর্য জল সঞ্চয় করে মেঘ আকারে সঞ্চিত করেন, মেঘ আবার বর্ষণ আকারে পৃথিবীতেই নেমে আসে। তাহলে এইখানে ইন্দ্র কি করছেন, মেঘ ভেঙে বৃষ্টি নামাচ্ছেন। দেখুন, প্রকৃতির ঘটনা, কিন্তু আমরা ইন্দ্রকে দেবতা হেনা তেনা করে অনেক রকম রূপকের আড়ালে এগুলোকে করেছি। ঐতিহাসিকরা বলছে ত্বষ্টা নামক অসুরের পুত্র বৃত্র, কিন্তু আমরা বলি মেঘ হচ্ছে কারণ। বজ্র বিদ্যুৎ ও জলের সংমিশ্রণে বৃষ্টি হয়। বজ্রের হুঙ্কার, বিদ্যুতের শানিত ঝলক, জলের বর্ষণ সব মিলে যুদ্ধের মতো দেখায়। সেই জন্য ইন্দ্র বৃত্তকে হত্যা করেছেন, এইরূপ রূপকের বর্ণনা করছি। এটা একদমই সায়েন্টিফিক ব্যাপার, আপনারা এগুলো গবেষণার মাধ্যমে অবশ্যই তুলে ধরতে পারেন। আরেকটা গল্প বলে আমি এখানে ছাড়বো, সেটা হচ্ছে এই যে আমরা জানি মানে বেদেই আমরা পাই অগ্নির দুলোক ভূলোক অন্তরিক্ষ লোকে আছেন। বলছে অন্তরিক্ষে যে অন্তরিক্ষের বিদ্যুৎ জনিত যে আগুন, সেই আগুনের সঙ্গে দুটোই তো আগুন, পৃথিবীর যে আগুন তার মধ্যে পার্থক্য আছে। যাস্কো বলছেন যে বিদ্যুৎ জনিত অগ্নি উদকেন্ধন উপশমন, অর্থাৎ বিদ্যুৎ অগ্নি জল হইতে জাত, এবং যখন সেই বিদ্যুৎ পৃথিবীতে নেমে আসছে, কোন স্থূল বস্তুর উপরে পড়ছে, তখন সে নিভে যাচ্ছে। কিন্তু পার্থিব অগ্নির ধর্ম কি, ঠিক এটার বিপরীত। সে উদকোপশমন শরীর দীপ্তি, অর্থাৎ পার্থিব অগ্নি কাঠ আদির ভূত প্রপঞ্চকে আশ্রয় করে প্রদীপ্ত হয়, কিন্তু জল পড়লেই সেটা নির্বাপিত হয়। একটা আগুন জল থেকে উৎপন্ন হচ্ছে, পৃথিবীতে এসে নিভে যাচ্ছে। আরেকটা আগুন পৃথিবীতে উৎপন্ন হচ্ছে, পৃথিবীজাত দ্রব্যে উৎপন্ন হচ্ছে, জল পড়লে নিভে যাচ্ছে। এটা পুরো বৈজ্ঞানিক বিষয়। এই বিষয়গুলো আপনারা যদি আজকের দিনে দাঁড়িয়ে, বিজ্ঞান অনেক উন্নত হয়েছে,
তখনকার মানুষ এইগুলোর মাধ্যমে কি বলতে চেয়েছিল, আদতে কি সত্যি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে না নেই, শুধুই কিছু গল্প, এগুলো আপনারা আলোচনা করতে পারেন, করে আপনারা আপনাদের গবেষণার কাজে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাতে মানুষ জানবে যে আমরা কতটা, আমাদের কালচার কতটা রিচ ছিল, বৈদিক যুগের মানুষ কতটা উন্নত ছিল, তা আমরা সবার সামনে জগৎ সভায় তুলে ধরতে পারি। আমি আশা করব যে আমরা ডক্টর জানার বক্তব্যে সমৃদ্ধ হব এবং আমরা ভবিষ্যতে এইগুলো নিয়ে ভাববো, ভেবে আমাদের মানে ওই একই পন্থা অবলম্বন করে একই রকম বিষয় নিয়ে আমাদের গবেষণা না করে আমরা নতুন নতুন ভাবে, নতুন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের গবেষণাকে সমৃদ্ধ করে তুলব। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি। নমস্কার। অধ্যাপিকা সুতপা রয় মহাশয়াকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম নিরুক্তের একটা আলোকপাত একদম খুব সামান্য ভাবে আমাদের সামনে দিয়ে গেলেন। এখন আমরা বিস্তারিত ভাবে স্কোপ অফ রিসার্চ নিরুক্তম এই বিষয়টার উপরে শুনবো আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর নিরঞ্জন জেনা স্যারের কাছ থেকে। তো স্যারের পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই, নামটুকুই যথেষ্ট। আমরা প্রত্যেকে চিনি, প্রত্যেকে জানি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ মানেই যার নাম উঠে আসে। তো অন্যতম অধ্যাপক নিরঞ্জন জেনা স্যারকে অনুরোধ করব আজকের এই বিষয় নিয়ে একটু বলার জন্য। স্যার। हरिः ओम् भागिसद्या सुमनसः सर्वार्थानाम् उपक्रमे यं नत्वा कृतकृतस्युः तं नमामि गजाननम् यस्य निश्वसितं वेदाः यो वेदेभ्यखिलं जगत् निर्ममेतमहं वन्दे विद्यातीर्थमहेश्वरम्। ॐ ऋचं वाचं प्रपद्ये मनु यजुः प्रपद्ये साम प्राणं प्रपद्ये चक्षुः श्रोत्रं प्रपद्ये वागुजः सहुजो मयि प्राणापानौ। ॐ छन्दः पादौ तु वेदस्य हस्तौ कल्पथ पठ्यते ज्योतिषामयनं चक्षुर्निरुक्तं श्रोत्रमुच्यते शिक्षाघ्राणं तु वेदस्य मुखं व्याकरणं स्मृतं तस्मात् संगमधितेव ब्रह्मलोके महीयते। आजकार এই মহতি জ্ঞান যজ্ঞ অনুষ্ঠানে সন্ধ্যায় অনলাইন মাধ্যমে সমবেত আছেন এই সার্চ টু রিসার্চ অনুষ্ঠানের সদস্য বৃন্দরা। সর্বপ্রথমে डॉक्टर अनंत मुखार्जी, अमित कुमार दे, वनश्री दास अधिकारी যাদের মহতি প্রচেষ্টা দ্বারা আজকে এই জ্ঞান যজ্ঞর অনুষ্ঠান হইতে পারিছে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সুতপা রয় ম্যাডাম, যিনি প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করলেন। উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ এর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিদ্যালয় থেকে গবেষক গবেষিকারা, ছাত্রছাত্রীরা সকলকে আমার যথাযোগ্য স্থানে নমস্কার, সাধুবাদ, শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে এই বিষয় যে নিরুক্ত উপরে
যে স্কোপ অন দ্য রিসার্চ অফ নিরুক্ত তার বিষয়ে আমি কিছু আলোকপাত করব। এই নিরুক্তর যে ব্যাপক বিষয় আছে সেই ব্যাপক বিষয়কে সংক্ষিপ্ত সময় মধ্যে আমি কিভাবে উপস্থাপন করব, তথাপি আমি যে এই বক্তব্যগুলো যে ছাত্রছাত্রী গবেষক গবেষিকা তাদের জনিত যে একটা উৎসাহ প্রেরণার উৎস হয়ে উঠুক এই জনিত আমি কিছু আমার বক্তব্য নিরুক্ত গ্রন্থ থেকে নিরুক্ত শাস্ত্র থেকে আমি উপস্থাপন করব। আমার এই বক্তব্যকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। সামান্য যে প্রথম অংশে যে নিরুক্তের যে সামান্য যে ধারণা অবধারণা, যে নিরুক্ত গ্রন্থ নিঘণ্টু থেকে নিরুক্ত তার উপরে যে বিভিন্ন যে ভাষ্যকার আছেন, নিরুক্তর যে বিভিন্ন শাখা উপলব্ধি হচ্ছে, আর তার ভিতরে যে কিছু গবেষণামূলক যে তথ্য আছে তার উপরে আমি আলোকপাত করব। তারপরে বিশেষ ভাবে বিষয় অতি ব্যাপক, ওই জন্যে আমি তার ভিতরে যে নিপাত আছে আর সপ্তম অধ্যায়ের দৈবত কাণ্ড তার থেকে আমি সামান্য আলোকপাত করব। এইভাবে দুইটা ভাগে আমি আমার বক্তব্য রাখব। প্রথমে আমরা যদি স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, যদি সম্ভব হয় স্যার একটু ভিডিওটা যদি অন করতে পারেন, মানে যদি সম্ভব হয়। হ্যাঁ স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ভিডিও দিলে একটু মানে এই স্পিকার একটু সমস্যা হয়, তাই জন্য আমি অফ করেছি। তো যাই হোক, আমরা যখন নিরুক্ত কথা আমরা অধ্যয়ন করব, নিরুক্ত হচ্ছে আমরা জানি যে একটা শাস্ত্র, যেটা কি মানে যাস্কাচার্য মানে তার রচয়িতা। কিন্তু এই যাস্কাচার্য আগে আমরা দেখতে পারি যে 14 জন মানে 14 মানে যেটা কি রচনাকার, যে তারা নিরুক্তকার 14 জন নিরুক্তকারের কথা আমরা উল্লেখ পাই। এই 14 জন থেকে আমরা এইটা কোথায় যে বিশিষ্ট টিকাকার যে দুর্গাচার্য উনি এই টিকাতে এই 14 জন কথা উল্লেখ করেছেন, কিন্তু তার থেকে আমরা 13 জন নাম উল্লেখ পাই। এই 13 জন থেকে যে যাস্কাচার্য উনি হচ্ছেন অন্তিম, যেটা কি ত্রয়োদশ চতুর্দশ যে নিরুক্তকার তার নাম উল্লেখ আমরা পাই না, ত্রয়োদশ পর্যন্ত পাই। এই ত্রয়োদশ থেকে মানে ত্রয়োদশ মধ্যে অন্তিম টিকাকার সে হচ্ছেন যাস্কাচার্য, মহর্ষি যাস্কাচার্য। তো এই বিষয়ে আমি তার নাম আমি উল্লেখ করব। তার আগে আর একটু বলি, এই মানে এই নিরুক্ত গ্রন্থের যে বৈশিষ্ট্য কি, মানে নিরুক্ত যে নির্বাচন গ্রন্থ, অর্থাৎ এইটা হচ্ছে শব্দকোষ। কিন্তু আমরা সাধারণত ব্যাকরণ, লৌকিক ব্যাকরণতে, পাণিনি ব্যাকরণতে আমরা সাধারণত শব্দ তার ব্যুৎপত্তি তার অর্থ পাই। কিন্তু এই নিরুক্ত শাস্ত্র গ্রন্থ যে তার উপযোগিতা কি, তার আবশ্যকতা কি, তো আমরা এখানে পাই নিরুক্ত শাস্ত্রের যে মানে ব্যুৎপত্তি আর তার অর্থ, এই তার নির্বাচন অর্থাৎ শব্দর ব্যুৎপত্তি আর তার অর্থ, এই দুইটা জিনিস একসাথে আমরা পাই। এটা হচ্ছে তার মানে বৈশিষ্ট্য। এই বিষয়ে আমরা যদি নিঘণ্টুকে আলোকপাত করি, যেখানে আমরা প্রথম থেকে মানে দেখি যে নিঘণ্টুতে 3টা কাণ্ড আছে, যেটা কি নৈঘণ্টুক, নৈগম আর দৈবত কাণ্ড। আবার এখানে আমরা 5টা অধ্যায় পাই। এই প্রথম থেকে 3টা পর্যন্ত যে নৈঘণ্টুক, তারপরে
নৈগম হচ্ছে চতুর্থ অধ্যায়, আর পঞ্চম অধ্যায় হচ্ছে দৈবত। এইভাবে নিঘণ্টু, এই নিঘণ্টুর রচয়িতা আমরা সকলে জানি যে এই যে যে ভগবান কাশ্যপ প্রজাপতি স্বয়ং ব্রহ্মা নিঘণ্টুর রচয়িতা। পরবর্তী সময়ে আমরা দেখি যে এই নিঘণ্টু র নাম উল্লেখ আমরা যে মহাভারত মুখ্য পর্বে আমরা তার উল্লেখ পাই, যেখানে যে নিঘণ্টু কথা বলা হয়েছে, যে মহাভারতের যে নিঘণ্টু যে রচয়িতা কাশ্যপ এই প্রসঙ্গে বলছেন যে মুখ্য পর্ব অধ্যায় যে 344 86-87 যে বৃষ হি ভগবান ধর্ম খ্যাতু লোকেশু ভারত নিঘণ্টু উক পদাখ্যানে বিধি মাম বৃষমুত্তমম কপির বরাহ শ্রেষ্ঠস্য ধর্মস্য বৃষ উচ্যতে তস্মাৎ বৃষা কপিম প্রাহ কশ্যপু মাম প্রজাপতি। এইভাবে আমরা তার উল্লেখ পাই। তো এখানে এই নিঘণ্টু, যখন এই নিঘণ্টু হচ্ছে যে বৈদিক শব্দের যে সংগ্রহ, তো এখানে যে প্রথম যে নিরুক্ততে যাস্কাচার্য যখন বলছেন সমামনাতঃ সমামনায়ঃ সমামনায়ঃ সমামনাতঃ স্ব্যাখ্যাতব্যঃ, সমামনায়ঃ সমামনাতঃ স্ব্যাখ্যাতব্যঃ তম ইমম সমামনায়ম নিঘণ্টব ইত্যাচক্ষতে। তাহলে সমামনায়ঃ, এই সমামনায় মানে এই যথাবিধি ক্রমান্বয়ে বৈদিক শব্দগুলো এই সংগৃহীত হয়েছে। তো এই শব্দগুলো সাধারণত গো শব্দ থেকে দেবপত্নী পর্যন্ত যে শব্দ আছে, যে সমস্ত শব্দ আছে, এই শব্দগুলা সংকলন হয়েছে যথাবিধি। তাহলে এইখানে সমামনায়, তো বিধি অনুসারে বৈদিক শব্দগুলো যে তার সংগ্রহণ, যে সঞ্চয় সংগ্রহ হলো, তারপরে যে ব্যাখ্যাতব্য মানে ইয়ে যে নিঘণ্টু হচ্ছে ব্যাখ্যেয় আর নিরুক্ত হচ্ছে ব্যাখ্যা। এই ব্যাখ্যা যে কিভাবে হবে, তো এই প্রসঙ্গতে যখন মানে বলা হচ্ছে, আমরা আর একটু যাব যে যে নিরুক্ত ওইখানে তার ব্যুৎপত্তি প্রসঙ্গতে বলা হয়েছে যে নিরুচ্যতে নিশেষেণ উপদিশ্যতে নির্বচন বিধয়া তত্তদ অর্থবোধনায় পদজাতম যত্র তন নিরুক্তম। এই মতন যে নিরুক্তকে বলা হয়েছে যে নির্বচন। ব্যাকরণ শাস্ত্রতে ব্যাকরণে সাধারণত শব্দের ব্যুৎপত্তি দ্বারা তার অর্থ বোধগম্য হচ্ছে, কিন্তু এখানে তার শব্দের ব্যুৎপত্তি সাথে তার যে নির্বচন দ্বারা যে বৈদিক শব্দের অর্থ অর্থাৎ মন্ত্রের অর্থ বোধগম্য হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে তাহলে যাস্কাচার্য যে শব্দ, বৈদিক শব্দগুলো ব্যুৎপত্তি করলেন আর তার অর্থ করলেন, এই অর্থগুলো এই সামান্য অর্থ নয়। এই অর্থগুলো কিভাবে, তাহলে আমাদের সামনায় আছে যে বৈদিক প্রসঙ্গ, এই বেদের মুখ্য যে অভিপ্রায়, মুখ্য যে বিষয়, যে এই যে বৈদিক ঋষিরা কিভাবে এই বেদ বিষয়ের যে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ মন্ত্রকে কোন দৃষ্টি থেকে দেখেছেন, কোন কোন মন্ত্রটাকে তারা মানে যে দর্শন করেছেন। এই মন্ত্রতে আবার যে নিঘণ্টু হলো, নিঘণ্টু পরে যে নিরুক্ত হলো, এই নিরুক্ততে সাধারণত যাস্কাচার্য যে তার বৈজ্ঞানিক দৃষ্টি দ্বারা যে শব্দের ব্যুৎপত্তি অর্থাৎ নির্বচন করে মন্ত্র অর্থ বের করলেন।
আচ্ছা, এইখানে বৈজ্ঞানিক কিভাবে বলা যাবে? অর্থাৎ এই সৃষ্টি যে প্রক্রিয়া, এই সৃষ্টি জাগ অর্থাৎ যজ্ঞানুষ্ঠান, এই বেদ হচ্ছে যজ্ঞ ভিত্তিক আর কর্ম ভিত্তিক, যে জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। এই কর্ম অর্থাৎ যজ্ঞ বই শ্রেষ্ঠতম কর্ম, অর্থাৎ কর্মেষু শ্রেষ্ঠ কর্ম ভবতি যজ্ঞ কর্ম। অর্থাৎ এই যজ্ঞ কর্ম, সৃষ্টি কর্ম, যে প্রকৃতি কিভাবে স্বয়ং সঞ্চালিত হচ্ছে, এই প্রকৃতি সঞ্চালনায় যে 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 দেবতা, যে যে দেবী, যে যে দ্রব্য, যে যে ব্যক্তি, যে যে উপাদান, তার যে ভূমিকা আছে যজ্ঞানুষ্ঠানতে, যে যজ্ঞ যে এই সৃষ্টি সর্জনাতে, সৃষ্টি সঞ্চালনাতে, সেই অনুসারে মানে সেই অনুসারে তার এই যে কোনো দেবতা হোক, যে কোনো উপাদান হোক, তার নির্বাচন করা হয়েছে। আমরা যদি ছোট উদাহরণতে দিব, যে ঋগ্বেদের প্রথম মন্ডল যে প্রথম যে সুক্ত, যে অগ্নিদেব, তার যে প্রথম স্তুতি করা হয়েছে, যজ্ঞতে তাকে আহ্বান করা হচ্ছে, তখন এই অগ্নিকে যখন ইয়াস্কাচার্য তার নির্বাচন করছেন, তো সাধারণভাবে যদি নির্বাচন করতেন, বলতেন যে অগ্নি হচ্ছে একটা ধাত্মক বস্তু, একটা পঞ্চমহাভূতরে অন্যতম, এইভাবে উনি করতে পারতেন। কিন্তু উনি কিভাবে মানে তার নির্বাচন করলেন, করছেন যে অগ্রম যজ্ঞেষু প্রণীয়তে, অগ্রম যজ্ঞেষু প্রণীয়তে, অগ্রমিতি আদৌ প্রথমম যজ্ঞেষু, যজ্ঞ কার্য সম্পাদনতে যার ভূমিকা, যার প্রয়োজনীয়তা, যাহার আবশ্যকতা, মানে প্রথম, সেই অনুসারে উনি তার নির্বাচন করলেন। যে অগ্নিবৈ দেবানাম দূত, অগ্নিবৈ অঙ্গতি স্বর্গম গচ্ছতি হাবির নেতু মিত্যম অগ্নি। এইভাবে এই যদি আমরা পর্যবেক্ষণ করি, যে তার নির্বাচন গুলা সামান্য যে শব্দর যে ব্যুৎপত্তি, তার অর্থ, এটা যে কোনো শাস্ত্রতে আমাদের এই শব্দকোষ মানে অনেক অপর্যাপ্ত শব্দকোষ, অর্থাৎ বিভিন্ন বিষয় সহিত সম্বন্ধিত ন্যায় কোষ আছে, আমাদের মানে সাংখ্য কোষ আছে, যোগ কোষ আছে, সাহিত্য কোষ আছে, সমস্ত কোষ অর্থাৎ যে ডিকশনারি আমরা পাই। কিন্তু এই যে যাস্কাচার্য, যেটা কি যে ব্যাখ্যানমূলক, ব্যাখ্যা ভিত্তিক অর্থাৎ এনসাইক্লোপিডিক ডিকশনারি, এনসাইক্লোপিডিক ডিকশনারি, আবার শব্দকোষ মানে ডিকশনারি, কিন্তু যে যে এনসাইক্লোপিডিক ডিকশনারি, যেটা কি এখন যে ডেকান কলেজ যে পুনে মহারাষ্ট্রতে একটা যে যে হিস্ট্রিক্যাল প্রিন্সিপলস অন দা যে এনসাইক্লোপিডিক যে ডিকশনারি, যেটা কি হচ্ছে, কিন্তু তারপরে বি আমরা এইটাকে যদি দেখবো যে এটা শব্দ, তার ব্যুৎপত্তি, তার নির্বাচন দ্বারা আমরা মন্ত্রর অর্থটাকে সরল ভাবে, সহজ ভাবে, অর্থাৎ প্রাসঙ্গিকতা তার যে আছে, অর্থাৎ আমরা যদি যে আমরা ভোজন যে ডাইনিং টেবিল উপরে বসে আমরা যদি বলি যে সৈন্ধবম আনয়, এই সৈন্ধবম আনয় মানে তারা যে পাশ্চাত্য বিদ্বান তারা যাই পারছে তাই মানে মানে তার ব্যাখ্যা করছে, তার অর্থ করছে। সৈন্ধবম আনয়, সৈন্ধবম মানে যে অশ্ব হইতে পারে, সৈন্ধবম মানে যে হস্তি হইতে পারে, সৈন্ধবম মানে সিন্ধু থেকে যে কোনো দ্রব্য, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যে কোনো দেবতা হইতে পারে। কিন্তু যদি আমরা প্রাসঙ্গিকতা ক্রমে যদি যে ভোজনালয়তে অর্থাৎ ডাইনিং টেবিলতে বসি, সৈন্ধবম আনয় আমরা যে আমরা লবণ আমরা চাইছি, তো সেই অর্থ দা মানে যথার্থ বক্তা তার কি বক্তব্য আছে, এই যথার্থ বক্তা যেটা কি মীমাংসা শাস্ত্রে তার আর মানে অর্থ মানে খুবই বিজ্ঞান সম্মত হয়েছে, যে দ্য ইন্টেনশন অফ দ্য স্পিকার, স্পিকারকে বক্তা, বক্তাকে যথার্থ বক্তা অর্থাৎ ঋষি, অর্থাৎ ঋষয় মন্ত্রদ্রষ্টার, তারা দিব্য দৃষ্টি দ্বারা, সূক্ষ্ম দৃষ্টি দ্বারা, তাত্ত্বিক দৃষ্টি দ্বারা, মার্মিক দৃষ্টি দ্বারা, যেটা কি যে পারমার্থিক দৃষ্টি দ্বারা
তারা সেই অর্থটা প্রসঙ্গক্রমে কি হবে সেইটা তারা নিরূপণ করছেন। এই জন্য মহর্ষি আচার্য যাস্কাচার্য যেটা কি এই শব্দের ব্যুৎপত্তি সাথে সাথে এই নির্বাচন করছেন, যেটা কি যজ্ঞানুষ্ঠানে সেই দেবতা সেই দ্রব্য তার প্রয়োজনীয়তা কি আছে, তার ভূমিকা আছে। যেভাবে অন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, মানে আচার্য কথা বলছেন যে যে শাস্ত্রস্য অর্থান শিষ্যেষু সমন্তাৎ নিবেশয়তি বুদ্ধিং চাপি সম্বর্ধয়তি। এইভাবে কিভাবে মানে সায়েন্টিফিক মানে মানে একটা শব্দ মানে কোনো প্রকারে মানে অন্যদিকে যাচ্ছে না, ঠিক মানে তার প্রসঙ্গে থাকছে। আমরা হয়তো তার শব্দ অর্থ করে আমরা সংশয়ে পড়ছি, এটা কি অর্থ হইতে পারে, কি অর্থ হইতে পারে, এই শব্দের ব্যুৎপত্তি হলো, তাকে কি অর্থ করতে পারি। কিন্তু এই যে আমাদের যাস্কাচার্য কি করছেন, তারা বিজ্ঞানসম্মত অর্থ উপস্থাপন করছেন, যেটা কি আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের এই নিরুক্ত শাস্ত্র দ্বারা বৈদিক যে কোষ নিঘণ্টু তাকে বুঝতে পারবো। আর নিঘণ্টুকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সমগ্র এই বৈদিক যে শাস্ত্র, বৈদিক গ্রন্থ, বৈদিক বাংময়ের যে যে মার্মিক অর্থ, সূক্ষ্ম অর্থ, তাত্ত্বিক অর্থ, পারমার্থিক অর্থ, প্রাসঙ্গিক অর্থ তাকে আমরা বুঝতে পারবো। এই জন্য এটা হচ্ছে খুবই বিজ্ঞানসম্মত। অর্থাৎ যজ্ঞানুষ্ঠানতে, যাগ কর্মতে, জ্ঞান কর্মতে যে যে দেবতা, যে যে বস্তু, যে যে ব্যক্তি, যে যে উপাদান, তার যে ভূমিকা আছে এই যাগ অর্থাৎ এই মানে কর্মকাণ্ডতে, সেই অনুসারে তার নির্বাচন হয়েছে। তার বাইরে আমরা কোনো প্রকার একটু কথা চিন্তা করতে পারবো না যে এই মানে এই শব্দর যে অর্থ কি, তার মন্ত্র কি। আমরা যখন যে পাশ্চাত্য বিদ্বান তাদের যে ট্রান্সলেশন, যেটা ব্লুমফিল্ডের ট্রান্সলেশন, হুইটনির ট্রান্সলেশন, উইন্টারনিজের ট্রান্সলেশন আমরা যখন পড়ছি তখন সংশয়ের পড়ছি। সামান্য মানুষ কখন সেটা বুঝতে পারছে না। কিন্তু আমরা যদি যে এই যে প্রাচ্য বিদ্বান যারা ভাষ্যকার, তার উপরে যদি নিরুক্তকার, তার যে নির্বাচন দ্বারা যদি আমরা এই আমাদের বেদ শাস্ত্রকে আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের একটা মানে সরল অর্থাৎ বিজ্ঞান সম্মত উপায়। এই হচ্ছে আমার যে একটা মানে কথা, যেটা কি নির্বাচন মানে সাধারণত ব্যাকরণ শাস্ত্রতে, ব্যাকরণতে যে শব্দর ব্যুৎপত্তি দেওয়া হয়েছে তার লক্ষণ অনুসারে, শব্দর লক্ষণ অনুসারে, তার ব্যুৎপত্তি অনুসারে। কিন্তু এইখানে শব্দের ব্যুৎপত্তির সাথে তার যে প্রাসঙ্গিকতা, যে বেদের যে উদ্দেশ্য, সেই অনুসারে তার প্রাসঙ্গিকতা অনুসারে তার নির্বাচন করেছেন। তো এই হচ্ছে আমার প্রথম যে একটা যে পর্যায় যে উপস্থাপন থাকলো। দ্বিতীয়তে আমরা যখন প্রথম এই ভূমিকা প্রসঙ্গে বলতে বলতে আমি এইটাকে আগে পরিষ্কার করলাম, এই নিরুক্ত শাস্ত্রের যে নির্বাচন, তার যে ব্যুৎপত্তি, তার অর্থ কোন শাস্ত্র সহিত মানে তার মানে তুলনা করা যায় না, এটা পুরাপুরি বিজ্ঞান সম্মত। এরপরে আমরা এই সব বিভিন্ন কথাগুলা দেওয়া হয়েছে, ব্যাপক ভাবে মানে যদি আমরা অধ্যয়ন করি, গবেষণা করি, নতুন নতুন তথ্য এখানে বের হচ্ছে। তো এখানে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে যে নিরুক্তের যে 14 জন টিকাকার আছেন, সেখানে আমরা যে এই টিকাকার চতুর্দশ প্রভেদ তার পাই। অর্থাৎ নাই এই যে 14টা নিরুক্ত শাস্ত্র, যেভাবে আমাদের বৈদিক বেদের বিভিন্ন শাখা আছে, ঋগ্বেদের শাখা আছে, যজুর্বেদের, সামবেদ, অথর্বেদ, এই বিভিন্ন শাখা আছে। এই নিরুক্তর যে 14টা যে তার শাখা প্রভেদ আছে, মানে এইখানে বিভিন্ন নিরুক্তকার তারা নিরুক্ত শাস্ত্র, নিরুক্ত গ্রন্থ তারা রচনা করছেন। প্রথমে আমরা দেখতে পারি যে অগ্রায়ণ, ঔপমন্যব, ঔদুম্বরায়,
और्ण नाभ काथकय त्रौष्टुकी गार्ग्य गार्ग गालव त्रौटिकी बार्षायनी शाकपुनी स्थौलाष्टवी स्थौलाष्टिवी तापरे त्रयोदश হচ্ছে यास्क আর চতুর্দশ এটা দুর্গাচার্য নাম উল্লেখ করেছেন কিন্তু উনের যে নাম অর্থাৎ চতুর্দশ যে রচনাকার তাদের কথা উল্লেখ করেছেন কিন্তু যে চতুর্দশ ব্যক্তি যে কে কে আছেন সে কথা নাম উল্লেখ নাই মানে বিভিন্ন যেটা কি আমরা এই নিরুক্ত গ্রন্থ পড়ার এই যে ভূমিকা প্রসঙ্গে যখন আমি বলছি তখন আমরা যে এটা অনেক এডিশনের বই আমরা পড়ছি আমরা এলেন স্বরূপ লক্ষ্মণ নাথ স্বরূপ সেই বইটা মানে মতিলাল বনারসি দাস পাবলিশ করেছে তারপরে সেই চৌখম্বা সুরভারতী থেকে পাবলিশ হয়েছে তারপরে বিভিন্ন থেকে মানে বিভিন্ন আঞ্চলিক ভাষাতে হয়েছে তো কলকাতা ইউনিভার্সিটিতে অমরেশ ঠাকুর উনি একটা ব্যাপক ভাবে যে মানে বাংলাতে বর্ণনা করছেন ওই বইটা খুবই মানে সম্পূর্ণ ভাবে আমরা দেখতে পাই মানে ভূমিকা প্রসঙ্গে এমনি আমরা প্রায় 10টা থেকে 12টা যে যে এডিশনর আমরা বই আমরা দেখতে পারি তো এই যাস্কাচার্য হচ্ছেন যেভাবে আনুমানিক যে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী 7th সেঞ্চুরি বিসি যেটা কি বলা হচ্ছে আর ওইখানে যে এই মানে মহাভারততে এই কথা বর্ণনা হয়েছে আর পানিনি যেটা কি অষ্টাধ্যায়ের বহুত পূর্বে এটা মানে রচনা করা হয়েছে তারা এইখানে যে আবার এই যে নিরুক্ততে আমরা এই চতুর্দশ যে শাখা তার প্রভেদ ভেদ সেটা পেলাম তার উপরে 3 জন টিকাকার আমি খুবই মানে সংক্ষেপতে মানে বলছি যেটা কি বিশেষ ব্যাপক ভাবে বলা মানে বললে বহুত সময় লাগবে এখন 14 জন যে 14 জন রচনাকার যে নিরুক্তরে তার বিষয়ে আমরা মানে অবধারণা পেলাম তো এই মানে টিকাকার আমি এখানে বহু টিকাকার নাম আমি উল্লেখ পাচ্ছি কিন্তু এখানে 3 জন টিকাকার প্রথম হচ্ছেন বিশিষ্ট টিকাকার হচ্ছেন দুর্গাচার্য উনি হচ্ছেন প্রথম উনি হচ্ছেন 7th সেঞ্চুরি সপ্তদশ শতকর তারপরে স্কন্দ মহেশ্বর উনি হচ্ছেন একজন টিকাকার বড়রুচি উনের নাম কিন্তু সেইভাবে মানে বড়রুচি বলি পাওয়া যাচ্ছে না কিন্তু নিরুক্ত নিশ্চয় বলি একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে নিরুক্ত উপরে তো সেইখানে তার রচয়িতা রচনাকার বড়রুচি বলি বলা হয়েছে তাহলে এই চতুর্দশ যে শাখা আর এই 3 জন কমেন্ট্রি আমরা পাচ্ছি তো তার ভিতরে আমরা দুর্গাচার্যের প্রধান তো এই যে এখানে সার্চ টু রিসার্চ যদি হয় কেউ যদি গবেষণা করতে চায় তাহলে এই যে নিরুক্তরে যে আমাদের যে সব প্রসঙ্গ আছে বিষয়বস্তু আছে যে প্রথম থেকে যে তার অধ্যায় আছে এইখানে তার অধ্যায় মানে আমরা দেখতে পাচ্ছি যে এই টিকাকার বলছেন যে চতুর্দশ অধ্যায় কিন্তু তারপরে মানে দেখা যাচ্ছে আমরা 12টা অধ্যায় পাই কিন্তু তার মূলতে আর 2টা আমরা এডিশন পাই এটা দুর্গাচার্য তার টিকাতে বলছেন তো আমরা এই দুর্গাচার্যের যে টিকা যে সায়ন ভাষ্য সেইটা যেটা কি যাস্কাচার্য তার যে যে নিরুক্ত গ্রন্থ সেইটা আমাদের কাছে উপলব্ধি হচ্ছে তো তার অনুসারে আমরা পড়ছি গবেষক গবেষিকারা যদি কোনো প্রকারে কোনো জায়গাতে যদি ইহার সন্ধান করে আর তার ভিতরে যে দুর্গাচার্যের যে টিকা স্কন্দ মহেশ্বরের টিকা বড়রুচির টিকা ইয়ার ভিতরে যদি কোনো তুলনামূলক অধ্যয়ন করে তাহলে এইটা খুবই সমৃদ্ধ হয় অর্থাৎ আমরা অনেক তার ভিতরে তথ্য পেতে পারবো তো এই নিরুক্ততে সাধারণত
যে নিরুক্ত আবার বিষয়ের ভেদ আমরা যে নিরুক্ত 14টা যে নিরুক্তর যে ভার্সন যে প্রভেদ আমরা মানে উল্লেখ পাচ্ছি তার থেকে আমরা যে যেটা কি আমাদের সামনে উপলব্ধ যে যাস্কাচার্যের যে নিরুক্ত গ্রন্থ সেখানে আমরা দেখছি যে কিভাবে বলছেন নিরুক্ত বিষয় উপরে যে সাধারণত যদি যে শিক্ষা যে আমাদের বিভিন্ন বেদাঙ্গ যে থাকছে এই বেদের অঙ্গ অর্থাৎ বেদের যে অস্তিত্বকে মানে রাখার জন্য বেদের যে প্রামাণ্যতাকে রাখার জন্য বেদকে কিভাবে মানে সুরক্ষিত সংরক্ষিত করা যাবে তার অস্তিত্ব কিভাবে রাখা যাবে এই জন্য যে আমাদের ষড়াঙ্গ বলেছে যখন ব্যাকরণ তার শব্দগত মানে জ্ঞান প্রদান করছে কি অন্য যে অঙ্গগুলা বিভিন্ন দৃষ্টি থেকে তাকে জ্ঞান প্রদান করছে সেইভাবে নিরুক্ততে বলা হচ্ছে বর্ণাগম বর্ণ বিপর্যস্য দৌচা পরৌ বর্ণ বিকার নাশৌ ধাতু স্যাদ অর্থাভি ন ভেদেন ইউগ স্যাদ উচ্যতে পঞ্চবিধম নিরুক্তম অর্থাৎ নিরুক্তরে এই 5 প্রকার আমরা কন্টেস্ট বিষয় প্রসঙ্গ দেখি তো এই জন্য আমরা কোথায় কোথায় যে বর্ণ আগম হয়েছে বর্ণ বিপর্যয় হচ্ছে তো এই বিষয়তে আমরা যে একটা গবেষণা মানে করা যেতে পারে কেউ যদি ছাত্রছাত্রী তারা গবেষক গবেষিকা তারা যদি মানে উৎসাহী থাকে তাহলে এই বিষয়ে যথেষ্ট মানে গবেষণা করা যেতে পারে আর যেতে যেতে টিকা বের করা যাচ্ছে তারপরে যে যে শাখা বের করা যাচ্ছে তার ভিতরে মূল যেটা কি আমরা যাস্কাচার্য উনের যে টিকার সাথে কি উনের যে যে গ্রন্থ শাস্ত্র থাকে কিভাবে মানে সাম্যতা বৈষম্যতা থাকছে তার ভিতরে এই বিষয়ে গবেষণা করা যেতে পারে এ হচ্ছে আমি এই ভূমিকা প্রসঙ্গতে আমি বললাম এবার আমরা বিষয়তে আসব এই সাধারণত আমি প্রথমে বলেছি যে এই নির্বাচন মাধ্যমে কিভাবে মানে সমগ্র যে এই নিঘণ্টুর যে বিষয়গুলোকে উনি ব্যাখ্যা করছেন নিঘণ্টুতে যে নৈঘণ্টুক নৈগম দৈবত এই যে প্রসঙ্গ আছে যে কাণ্ড আছে তার ভিতরে যে অধ্যায় আছে তার ভিতরে যে যতগুলো শব্দ পাওয়া যাচ্ছে যে আমি বললাম যে আমাদের উল্লেখ আছে যে গো শব্দতঃ দেবপত্নী পর্যন্তম মানে গো শব্দ অর্থাৎ আদি মানে প্রথমতে গোকে নবা হয়েছে মানে এই গো মানে গোর আবার উনি প্রথম নির্বাচন করছেন যে তার নাম ইয়ে করছেন গচ্ছতি ইতি গৌ গৌ ইতি পৃথিব্যা নাম ধেয়ম যে গো ইতি কিরণ গো ইতি গৌ এই সমস্ত ব্যাপক ভাবে গোর অর্থাৎ যজ্ঞানুষ্ঠানতে যে গো তার ভূমিকা থাকছে এই জন্য গোর ব্যাপক ভাবে নির্বাচন করছেন আমি বলেছি যে দেবতা প্রথম অগ্নি কথা বলা হয়েছে কিন্তু গো শব্দ থেকে দেবপত্নী অর্থাৎ দেবপত্নী অর্থাৎ যজমান দেবতা দেবপত্নী তার বি মানে ভূমিকা এই যজ্ঞতে থাকছে তো এই জন্য এই সমস্ত যে প্রসঙ্গ তার নির্বাচন সেই অনুসারে আসছে এই যত সবু শব্দ থাকছে যে গ শব্দ থেকে দেবপত্নী পর্যন্ত এই শব্দগুলা সাধারণত 4 ভাগে বিভক্ত করেছেন উনি যে মানে সাইন্টিফিক যে ক্লাসিফিকেশন যে বিভাজন বলছেন যে নাম আখ্যাত উপসর্গ নিপাত এগুলাকে আমি মানে বিশেষ ভাবে মানে বলছি না যেহেতু মানে ছাত্রছাত্রীরা তারা এমএ সিলেবাস রে পড়েছে যারা মানে ইউজিসি নেট या সেট या এসএসসি জন্য দিচ্ছে সাধারণত নিরুক্ত শাস্ত্র মানে গ্রন্থ থেকে অনেক প্রশ্ন উপযোগী প্রশ্ন আসছে তো এখানে প্রথম যখন মানে উনি সমাম্নায় সব ব্যাখ্যাতব্য তারপরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যে যে সমস্ত শব্দগুলো আসলো যেটা কি তদ ইয়ানি চত্বারি পদজাতানি নামাখ্যাতে চুপসর্গ নিপাতাস্য তানি মানি ভবন্তি মানে যে যে শব্দ যতগুলো শব্দ আছে
সেইখানে যে এই শব্দগুলাকে গো শব্দ থেকে দেবপত্নী পর্যন্ত নাম আখ্যাত উপসর্গ নিপাত, এই নাম আখ্যাত উপসর্গ নিপাত তার যে আমি খুবই সংক্ষিপ্ততে বলছি না, মানে খুবই কম সময় ভিতরে তাকে কিভাবে মানে সংক্ষিপ্তীকরণ করা যায়। যে নাম আখ্যাত উপসর্গ নিপাত এইটাকে নিয়ে আমরা শব্দ পাচ্ছি। আমরা শব্দ সাধারণত ব্যাকরণ, যেটা কি লৌকিক ব্যাকরণ, কূর্দন্ত পদ, কৃত নিষ্পন্ন, এই সমস্ত বিভিন্ন প্রকার নিষ্পন্ন পদ পাচ্ছি। কিন্তু এইখানে উনি বললেন যাই হোক যে 4 প্রকার পদ নাম আখ্যাত। এই নাম আমরা জানি যেটা কি সুবন্ত পদ, তিঙ্গন্ত পদ, কর্তৃপদ, ক্রিয়াপদ। এই নাম হচ্ছে বিশেষ পদ আর যে আখ্যাত তিঙ্গন্ত পদ। তো এই তিঙ্গন্ত এই ক্রিয়া আর যে মানে নাম আবার কি বৈশিষ্ট্য আছে, উনি কি করছেন যে বলছেন আগে মানে এই মানে ক্রিয়াপদকে আগে ব্যাখ্যা করছেন। বলছেন তত্র ভাব প্রধানম আখ্যাতম সত্য প্রধানানি নামানি। তো এইখানে আমরা যদি দেখবো কিভাবে জ্ঞানের ধারা এক ধারাতে এসেছে আমরা যদি অবলোকন করি যে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্বেদ, এইখানে বি দেখা যাচ্ছে যে যারা ভাষ্যকার, যারা সায়ণাচার্য, উবাটাচার্য, মহিধর, তারা কি করছেন যে আগে দেখছেন যে ঋগ্বেদ হচ্ছেন প্রথম বেদ, তো সেটাকে ব্যাখ্যা না করে আগে যজুর্বেদকে ব্যাখ্যা করছেন। তো বলা হয়েছে যে পাঠ প্রাথম্যেন অভ্যরিতত্বাৎ সর্বত্র অবহৃতত্বাৎ ऋग्वेदस्य अवहृतत्वात् यजुर्वेदस्य व्याख्यानं आदौ कथं किमर्थं कृतवन्तः। अर्थात सब জায়গাতে ঋগ্বেদের প্রাধান্যতা, শ্রেষ্ঠতা, প্রাথম্যতা থাকতে থাকতে যজুর্বেদের ব্যাখ্যা করলেন। তো কেন? যে যজুর্বেদতে কর্ম বিষয়ে মানে বিচার করা হয়েছে। এই কর্ম মানে কি, যে যে কর্ম মানে যজ্ঞ কর্ম, যজ্ঞময় শ্রেষ্ঠতম কর্ম। তো এই বিষয়ে বলা হয়েছে, এই জন্য আগে যজুর্বেদের ব্যাখ্যান করা হয়েছে। তো এইখানে আমার কথা হচ্ছে যে এই যে নাম আর আখ্যাত, আখ্যাতকে যেহেতু আখ্যাত হচ্ছে ক্রিয়া, আখ্যাত হচ্ছে কাল, এই আখ্যাত হচ্ছে সময়, এই সবু যে আখ্যাত হচ্ছে ভাব প্রধানম। ভাব ইতি ভাবনা, ভাব কস্য ভাব, কবে হে ভাব, কিদৃশ কবি, কবয় ক্রান্তদর্শিন, এইভাবে বিভিন্ন তত্ত্ব কথা থাকছে। তার ভিতরে শাস্ত্র মার্মিক তত্ত্ব থাকছে যেটা কি গবেষণামূলক। তো এই জন্য আখ্যাত শব্দটা আগে বলা হয়েছে, যেটা কি যে আখ্যাত অর্থাৎ আমরা যদি বলবো আখ্যাত গচ্ছতি, ব্রজতি, এই সবু যদি ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদ দ্বারা আমরা কর্তৃপদকে বুঝতে পারছি যে এইখানে যে টিপতসজি, টিপ তি ক্রিয়া দ্বারা তার কর্তৃপদ যে সুবন্ত পদ, সু ও যশ যে কে থাকছে তার কর্তৃপদ, সেটা বুঝতে পারছি। তো এই জন্য এইখানে যে ক্রিয়াপদটাকে আগে মানে ব্যাখ্যা করা হয়েছে। আর বলছে এই নাম আখ্যাত হচ্ছে স্বতন্ত্র, আর ক্রিয়াপদ যেটা কি নিপাত আর উপসর্গ আর নিপাত তাহারা স্বতন্ত্র নয়। মানে নাম আখ্যাত তারা স্বতন্ত্র, মানে নাম সে যদি প্রাতিপাদিক হয়, সে যদি বিভক্তি হয়, তার অর্থ নিষ্পন্ন হচ্ছে, আর নিপাত সেই মতন তার বি অর্থ নিষ্পন্ন হচ্ছে। কিন্তু এই যে যে উপসর্গ আর যে নিপাত, সে বলছে যে না, তারা স্বতন্ত্র নয়, তাদের স্বাতন্ত্রতা নাই, তারা এই নাম আখ্যাত সাথে যখন মেল হচ্ছে তখন তার একটা অর্থ মানে বোধগম্য হচ্ছে। তো এইভাবে যে নাম আখ্যাত উপসর্গ নিপাত, এই যে চত্বারি পদজাতানি, এই কথা তারা মানে এখানে যাস্কাচার্য বলেছেন। সেই অনুসারে যেখানে নির্বাচন প্রসঙ্গ এসেছে নির্বাচন কথা বলেছেন, নাম প্রসঙ্গ এসেছে নাম কথা বলেছেন। নাম যেটা কি সত্য, সত্তা, প্রাণী, দ্রব্য, যেটা কি এক্সিস্টেন্স, সেইগুলাকে মানে দ্রব্য
যেটা কি বিশেষ্য অর্থরে নিচ্ছেন। আমরা সাধারণত বিশেষ্য পদ ক্রিয়াপদ আমরা বুঝতে পারি। আর নিপাত আর যে উপসর্গ, উপসর্গ সাধারণত আমরা জানি যে কতগুলো উপসর্গ, 20টা উপসর্গ, তার থেকে উপসর্গর যে তার যে বিশেষ অর্থ যখন মানে প্রয়োগ হচ্ছে শব্দর আগে আর শব্দর পরে বি মানে উপসর্গ র প্রয়োগ হচ্ছে। আমরা যদি কখন মানে যেহেতু এটা গবেষণার কি স্কোপ আছে সেই প্রসঙ্গ আসছে, আমরা যদি কোনো বৈদিক যে বেদ থেকে কোন মন্ডল থেকে কোন শব্দগুলা উপসর্গযুক্ত, কোন শব্দগুলো উপযুক্ত, এই উপসর্গ পূর্ব মানে শব্দর আগে প্রথমে আর পরে হয়েছে, সেগুলা একটা গবেষণামূলক হইতে পারে। তারপরে এই নিপাতর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন MA ক্লাসের নিপাত পড়ি তো পড়াই, আমাকে খুবই ভালো লাগে যে এই নিপাত যেটা কি বলছেন যে এই নিপাত গুলো যে মানে যে বৈদিক মন্ত্রর যে তার অর্থগত গাম্ভীর্য, তার যে মানে সংযোজনা, তার গুরুত্বকে বাড়াচ্ছে। এই নিপাত হচ্ছে মানে 3 প্রকার নিপাত। প্রথমে বলছেন উপমার্থে, তারপরে বলছেন কর্মোপসংগ্রহার্থে, আর হচ্ছে পদপূরণ। এই আমরা যত প্রকার মানে মানে নিপাত দেখছি, এই 3 প্রকার নিপাত হচ্ছে, যেটা কি আমাদের বৈদিক মন্ত্রতে প্রত্যেক মন্ত্রতে আমরা অবলোকন করি কোনো না কোনো একটা নিপাত লাগছে। প্রত্যেক মন্ত্র না হলে বি প্রসঙ্গক্রমে অনেক জায়গায় যে নিপাত আসছে আমরা কখন সেটা গুরুত্ব দিচ্ছি না। তো ওইখানে যে উপমান সাধারণত সাদৃশ্য, সাম্য, তুলনা, যেটা আমরা উপমা অর্থে বলা হচ্ছে। তো সেই উপমা অর্থে সাধারণত উপমা অলঙ্কার, ইব, পরি, সদৃশ, তুল্য, সাম্যতা এগুলো আছে, যেটা লৌকিক সাহিত্যে প্রয়োগ হয়েছে। কিন্তু এখানে যে যাস্কাচার্য এই উপমার্থে তাদের মানে একটা যে নিয়ম করেছেন, যেটা কি মানে কোন কোন যে অর্থ যে এই নিপাত গুলা প্রয়োগ হয়েছে, যেভাবে এখানে আমরা দেখতে পারি যে ন শব্দ প্রয়োগ হচ্ছে, যে এটাকে আবার এই নিপাত গুলা কোন অর্থে প্রয়োগ হচ্ছে, যে ন মানে কখন এটা প্রতিষেধার্থী ভাষায়াম নেন্দ্র দেবম অমাংসাত, ঋগ্বেদ 10ম মন্ডলে। অর্থাৎ আমরা মন্ত্রতে প্রায় আমরা এই মানে এই নিপাত দেখি। তো যখন আমরা মন্ত্রতে নিপাতর প্রয়োগ দেখি, যখন মন্ত্র পড়ি, তখন আর তার লক্ষ্য থাকে না এটা কি হয়েছে। ও বেদ মানে বৈদিক প্রয়োগ, তার কিছু একটা মানে প্রয়োগ থাকবে, বিশেষ প্রয়োগ থাকবে, কিন্তু এইটা হচ্ছে তার একটা মানে উদ্দেশ্য আছে, তার প্রাসঙ্গিকতা আছে, তার যে বোধগম্য আছে, যে উপমা ন, চিত, নু, এইভাবে বিভিন্ন অর্থতে মানে চর্চা করা হয়েছে, বিচার করা হয়েছে। আমি ওই মানে ডিটেলস যে কোন অর্থরে কোন মন্ত্রতে কোন দৃষ্টান্ত মাধ্যমে আমি অতটা ব্যাপক ভাবে মানে মানে বলতে যাচ্ছি না, এটা খুবই সময় মানে সাপেক্ষ। আমি এইটুকু বললাম যে কতটা আমি উদাহরণ দেব, যেভাবে যে কর্মোপসংগ্রহার্থ মানে যেখানে মানে বলা হচ্ছে যে কর্মোপসংগ্রহার্থ নিপাত বলছেন অথ ইয়াস্যাগমাৎ অর্থ পৃথকত্বম অহম বিজ্ঞায়তে ন তু ঔদেশিকম ইব বিগ্রহেণ পৃথকত্বাৎ স কর্মোপসংগ্রহ। কর্মোপসংগ্রহ বলছে যে অর্থ পৃথক পৃথক থাকবে। এই কর্মোপসংগ্রহর একটা অনেক মানে প্রয়োগ থাকছে, যেভাবে আমরা চ, বা, অহ মানে হ, হ, উ, হি, কিল, মা, খলু, শাশ্বত, এইভাবে বিভিন্ন প্রকার যে প্রয়োগ কর্মোপসংগ্রহ অর্থরে আছে। তারপরে আর কিছু আছে পদপূরণ। এই পদপূরণ তো একটা মন্ত্র আছে, যেটা কি মানে আমি এখানে যে উপস্থাপন অবশ্য করব। তো এইখানে
ন সিম সিমতঃ ত্ব ত্বম। তো একটা মন্ত্র আমার মনে পড়ছে যে বলছেন রুচাম ত্বঃ পুষমাস্তে পুপুষান গায়ত্রং ত্ব গায়ন্তি সকরিষু ব্রহ্মা তু বদতি জাত বিদ্যাম যজ্ঞাস্য মাত্রা বিমিমিত উত্ত্বা। অর্থাৎ ত্ব ইতি একত্ববাচী, ত্ব ইতি রুচং ত্ব পুষমাস্তে পুপুষান, রুচাং ত্বঃ পুষম আস্তে পুপুষান গায়ত্রম ত্ব গায়তি সকরিষু। অর্থাৎ ত্ব ইতি একত্ববাচী। এটা যদি ইহার পূর্ব মন্ত্রটাকে আমরা সায়নাচার্য সায়ন ভাষ্য ভূমিকাতে যেখানে মানে বলছেন যে একম সদ্বিপ্রাহা বহুধা বদন্তি যে মন্ত্রটা আছে, সেই প্রসঙ্গতে বলা হয়েছে যে ঋগ্বেদের যে প্রথম মন্ডলর 164 না 160 সূক্তর 64 মন্ত্র এমনি। তো বলছেন যে ইন্দ্রাং মিত্রম বরুণম অগ্নিমাহু রথ দিব্যাম সসুপর্ণু গরুত্মান একম একম সদ্বিপ্রাহা বহুধা বদন্তি যজ্ঞম অগ্নি ইয়মম মাতরিস্বানমাহু। তারপরে এই মন্ত্রটা বলছেন রুচাম ত্ব পুষম আস্তে পুপুষাম। এই যে ত্ব মানে একত্ববাচী, অর্থাৎ এইখানে একং সদ্বিপ্রাহা সেই মন্ত্রটা উদ্ধৃতি করলেন, দৃষ্টান্ত দিলেন। তারপরে বলছেন ঋচং ত্বঃ পুষম আস্তে পুপুষাম, অর্থাৎ ত্ব মানে একত্ববাদী, অর্থাৎ এখানে ব্রহ্ম এক, অর্থাৎ দেবতা হচ্ছে এক, এই কথা মানে বলে মানে এই নিপাত প্রসঙ্গতে অনেক মানে ব্যাপক আলোচনা আছে। তো আপনারা যখন টেক্সট পড়ছেন তার মানে ভাষ্য কমেন্ট্রি অর্থাৎ যে কোনো ভাষ্য আপনারা পড়বেন। অ্যাকচুয়ালি যে কোনো একটা টেক্সট যখন পড়বেন তখন তার যে ভাষ্য আছে, তার যে টিকা আছে, কমেন্ট্রি আছে, সেটা যে কোনো শাস্ত্র হোক, সাহিত্য শাস্ত্র হোক, ব্যাকরণ শাস্ত্র হোক, বেদ শাস্ত্র হোক, নিরুক্ত শাস্ত্র হোক, আমরা যেহেতু নিরুক্তর আলোচনা করছি, টিকা মাধ্যমে আমরা তার মন্ত্রের অর্থ অর্থাৎ তার যে মানে প্রসঙ্গ কি বলছে আমরা সেটা সম্যক ভাবে জানতে পারবো। অর্থাৎ তার যে প্রাসঙ্গিকতা সামান্য জ্ঞানতে আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা টিকাকার তাদের যে সহযোগ নেই। তো এইভাবে এই মানে যে নিপাত প্রসঙ্গে আমি বললাম নিপাত প্রসঙ্গ। তারপরে যে আমি বলতে চাইছি যে এই যে সপ্তম অধ্যায়তে যেটা মানে আছে দৈবত কাণ্ড, আবার এইখানে অনেক প্রসঙ্গ আছে। এখানে নাম আখ্যাত উপসর্গ নিপাত এই প্রসঙ্গ আসার পরে মাঝখানে দ্বিতীয় অধ্যায়তে ধীরে ধীরে কি হচ্ছে, যে যে শব্দ আসছে মানে সেই শব্দর নির্বাচন দেওয়া হচ্ছে। আচার্য শব্দ, গো শব্দ, বীর শব্দ, নদী শব্দ, সমুদ্র শব্দ, মানে যেখানে যেখানে মানে ইন্দ্র শব্দ, যেখানে মানে বিভিন্ন ভাষ্যতে মানে বিভিন্ন, অর্থাৎ আমরা যখন মানে যে কোনো মানে বৈদিক গ্রন্থ, বৈদিক মানে সূক্ত যে মন্ত্র পড়ছি, সে মন্ত্রের যে কোনো যদি আমরা ভাষ্য অর্থাৎ সায়ন ভাষ্য পড়ছি, তখন সায়নাচার্য ওই নিরুক্ত গ্রন্থ উদাহরণ উদ্ধৃতি দিয়েছেন যে এই শব্দটা এই মতন হবে। ইন্দ্রর যে বলছেন যে ইরাং দদাতি ইন্দৌরমতে, এই সমস্ত কথা। তারপরে অগ্নি অনেক কথা, নক নপয়তি ন স্নেহতি, এইভাবে অগ্নির বহুত কথা মানে ব্যাপক ভাবে বর্ণনা করছেন। আমি এখানে মানে সরাসরি মানে দৈবত কাণ্ড যেটা কি সপ্তম অধ্যায়ের মানে প্রথম আর দ্বিতীয় পাদ, প্রথম পাদ দ্বিতীয় পাদ সামান্য ভাবে মানে আলোচনা করছি। এখানে প্রথম দিকে এসেছেন দৈবত কাণ্ড মানে অথ দৈবত, মানে এই দৈবত মানে দেবতা বিষয়ের কথা বলতেছে। তো দেবতা মানে সেইসা দেবতা, মানে সা এসা দেবতা কিভাবে মানে তাদের মানে কিভাবে তার বিভাগীকরণ হচ্ছে কিভাবে, তারপরে মন্ত্র কথা আসছে। তো দেবতা কথা মানে এই দেবতাকে আমরা স্তুতি করার জন্য মন্ত্রর প্রয়োজন আছে, যেহেতু বলা হয়েছে দেবাধীনম জগৎ সর্বম মন্ত্রাধীনা চ দেবতা তন্মন্ত্রাহা ব্রাহ্মণাধীনা।
এইভাবে আমাদের যে পণ্ডিতরা ব্যাখ্যা করছেন, দেবাধীনম জগৎ সর্বম মন্ত্রাধীন আছে দেবতা। তাহলে এই দেবতা হচ্ছেন মন্ত্রের অধীন, তেণু এই মন্ত্রকে আগে জানবো, তারপরে দেবতাকে জানবো। তো বলছেন তান স্ত্রীবিদাহ ঋচাহ প্রত্যক্ষকৃতা পরীক্ষকৃতা আধ্যাত্মিক চেতি। এটা প্রায় আমাদের ছাত্রছাত্রীরা জানেছেন, তো এটা গবেষণামূলক। তা আমি আর একটা প্রসঙ্গতে বলছি যে নিপাত প্রসঙ্গ বলেছিলাম, এই তোটাকে কোন নিপাত অন্তর্গত, মানে সেইটাকে আবার মানে আমরা মানে সন্দেহের পড়ছি যে এটা পদপূরণ অর্থরে হবে ইয়া কর্মূপ সংগ্রহ অর্থরে হবে। তো এই মতন এই ছোট যখন আমরা টেক্সট পড়ব তখন মানে কি কি সমস্যা আছে, কি কি সংশয় আছে, তখন তৎকালীন যখন আমরা ভাষ্য পড়ছি তুলনা করছি সেইখানে সেটাকে একটা গবেষণামূলক অর্থাৎ গবেষণার বিষয় ভাবে আমরা নিতে পারি। তো এখানে আমি যে বলছিলাম যে যদি আমাদের যে মন্ত্র 3 প্রকার হচ্ছে, তাহলে মন্ত্র ট্রিনিটি যেটা বলা হচ্ছে, ট্রিনিটি তাহলে কিভাবে? এখানে যাস্কাচার্য বলছেন যে যে প্রত্যক্ষকৃত পরোক্ষকৃত আর আধ্যাত্মিক চেতি। তাহলে পরোক্ষ প্রত্যক্ষ আধ্যাত্মিক, তো এইখানে আমরা সাধারণত দেখি যে ত্বম প্রত্যক্ষম ব্রহ্ম আসি, ত্বম আসি অর্থাৎ মধ্যম পুরুষ সর্বনাম দ্বারা যে দেবতাকে স্তুতি করা হয়েছে। ত্বম 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 প্রত্যক্ষম, ত্বম প্রত্যক্ষম ব্রহ্ম আসি অর্থাৎ ত্বম আসি অর্থাৎ মধ্যম পুরুষ প্রয়োগ দ্বারা যদি দেবতাকে সম্বোধন করা হচ্ছে, কর্তৃপদ আসছে, তাহলে সেইটাকে ত্বম প্রত্যক্ষ অর্থাৎ প্রত্যক্ষকৃত মন্ত্র। আর হচ্ছে যে পরোক্ষকৃত, পরোক্ষকৃত হচ্ছে যেটা কি আমরা অগ্নি সূক্ত, যে ঋগ্বেদের প্রথম মন্ডল প্রথম সূক্তর 9ম মন্ত্র হচ্ছে স নঃ পিতেব সুনবে অগ্নে সুপায়নুভব সচ স্বানঃ স্বস্তয়ে। তাহলে স নঃ পিতেব মানে অগ্নি আমার পিতা নয়, পরন্তু সহ ন পিতেব সে আমার পিতা মতন। এই ইব এখানে উপমা অলঙ্কার দ্বারা বলা হচ্ছে অগ্নি হচ্ছে যে পিতা, স নঃ পিতেব। তাহলে স পিতা, স যেখানে যে তৃতীয় পুরুষ যে একবচন দ্বিবচন বহুবচন দ্বারা যে কোনো দেবতাকে স্তুতি করা হয়েছে সেটা হচ্ছে যে পরোক্ষ মন্ত্র। তাহলে প্রত্যক্ষকৃত মধ্যম পুরুষ আর পরোক্ষকৃত হচ্ছে যে প্রথম পুরুষ, যেটা কি স বলছি। এইবার থাকলো যে আধ্যাত্মিকৃত, আধ্যাত্মিক যেটা বলছে যে আপনারা সবাই পরিচিত আছেন এই সূক্তর সাথে, যেখানে আধ্যাত্মিক বাকি কি থাকলো যে যদি মধ্যম আর মানে প্রথম যায় তাহলে তাহলে উত্তম পুরুষ থাকছে। তাহলে উত্তম পুরুষ মানে অহম, অহম মানে অহম জীবাত্মা, মানে অহম মম অহম। তো এই অহমকে সম্বোধন করে মানে অর্থাৎ আধ্যাত্মিক সূক্তগুলো হচ্ছে যে আধ্যাত্মিক মন্ত্র, আধ্যাত্মিক কৃত মন্ত্র অর্থাৎ আধ্যাত্মিক সূক্ত। যেখানে বাগদেবী সূক্ত আছে, যেখানে अहम रुद्रेभिर्वसुभिश्चरामि अहम आदित्यैरुत विश्वदेवैः अहम मित्रा वरुणो भा विभर्म्यहम अहम अश्विन्युभा। এই মন্ত্র সহিত সবাই বাগ দেবী সুক্ত বলা যায়। বাগ সুক্ত যে বাগ নামনি যে বাগাম ভ্রণে দুহিতা, সে নিজকে ব্রহ্ম বিদুষী ভাবে বলছেন আমি ব্রহ্ম মানে ব্রহ্ম বিদুষী অর্থাৎ আমি ব্রহ্ম রূপিণী। তাহলে যদি বাঘ যদি সে ব্রহ্ম পুরুষ আর মানে ক্লীব হইতে পারে, নপুংসক মানে ক্লীব হইতে পারে, তাহলে বাগদেবী স্ত্রী কিভাবে সে ব্রহ্ম হচ্ছে? অর্থাৎ ব্রহ্মর কোনো ভেদ নাই, অর্থাৎ মানে দেবতা বি মানে সবাই মানে মানে এক, অর্থাৎ এই একত্ব দেবতা বিষয়ে আসবো। আগে এই মন্ত্র কথা জানি। তো এই মন্ত্র হচ্ছে প্রত্যক্ষ মন্ত্র, পরোক্ষ মন্ত্র, আধ্যাত্মিক অর্থাৎ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর উত্তম পুরুষতে আধ্যাত্মিক ভাবনা অর্থাৎ যেখানে দার্শনিক সূক্তগুলো আছে,
যেখানে ব্রহ্ম বিষয়ক চর্চা, যেখানে সৃষ্টি বিষয়ক মানে সৃষ্টি, যেটা কি পুরুষ সূক্ত আছে, পুরুষ সূক্তম এখানে আছে, হিরণ্যগর্ভ সূক্তম কি বাঘ সূক্তম, স্কম্ভ সূক্তম, কাল সূক্তম, নাসদীয় সূক্তম, ওইখানে এই আধ্যাত্মিক সূক্তগুলা সাধারণত এই সম্পর্কিত, কিন্তু কোথায় কোন জায়গাতে কোন বিভক্তি অর্থাৎ মানে ক্রিয়াপদ যেটা কি উত্তম মধ্যম আর প্রথম সেই অনুসারে সেটা বলা যায়। তাহলে আমি ধীরে ধীরে সংক্ষেপে আনছি। প্রত্যক্ষ, পরোক্ষ, আধ্যাত্মিক। তাহলে আমাদের সামনে 3 প্রকার মন্ত্র আমরা পাচ্ছি। তো 3 প্রকার মন্ত্র আছে, যদি আমরা 3 প্রকার দেবতা পাবো। এখানে আবার এই নিরুক্ত শাস্ত্রতে দাসকাচার্য বলছেন যে দেবতা হচ্ছে তিসরা দেব দেবতা না তিসর দেবাহা। তিসর হচ্ছে উনি বলছেন স্থান ভেদেন, মানে অগ্নি পৃথিবী স্থানীয়, ইন্দ্র বায়ু ইন্দ্র বা অন্তরিক্ষ স্থানীয়, বায়ু স্থানীয়, অন্তরিক্ষ স্থানীয়, আর সূর্য যেটা কি দিউ স্থানীয়। এখানে মানে যখন আমরা ভাষ্যে পড়ি মানে পুঙ্খানুপুঙ্খ ব্যাপক ভাবে বর্ণনা করা যায়, যেহেতু আমি এই বক্তব্যের মাধ্যমে এটা বলছি তো যত সংক্ষিপ্ত হয়। তাহলে এই মন্ত্র হচ্ছে 3 প্রকার, আর এইটা হচ্ছে যে দেবতা হচ্ছে 3 প্রকার। স্থান ভেদে দেবতা কথা বলল। আবার ওইখানে পরবর্তী মানে যেটা কি মানে পাঠ ওইখানে গিয়ে বলছেন যে নাই, দেবতা হচ্ছেন 1 প্রকার, যেটা মহাভাগ্যাত দেবতায়া দেবতায়া এক আত্মা বহুধা, এক আত্মা বহুধা স্তূয়তে। তো এক আত্মা বহুধা স্তূয়তে, তো এই জন্য একম সদ্বিপ্রাহা বহুধা বদন্তি। অর্থাৎ যদি এক আত্মা বহুধা স্তূয়তে, তাহলে এই দেবতার যে যত বিভিন্নতা বিবিধতা কিভাবে থাকছে। এইখানে আর একটা আছে প্রসঙ্গ আছে, কর্ম পৃথকত্বাৎ, অর্থাৎ যে অগ্নি মানে যে কর্ম, যে যজ্ঞ কর্মর ফল প্রদান করবে সেটা ইন্দ্র করতে পারবে না। অর্থাৎ ইন্দ্র অন্য ফল প্রদান করবেন, বিষ্ণু অন্য প্রদান করবেন, বরুণ ইন্দ্র যে অশ্বিনী কুমার কি মানে সরস্বতী। তো এইভাবে যে মানে স্থান ভেদরে মানে বলা হয়েছে। কিন্তু সেইখানে যখন আমরা একটা বই তোমরা দেখবে যে ঋগ্বেদ উমাশঙ্কর ঋষি শর্মা উনি ওই চৈখম্বা সুরভারতী থেকে সে বইটা হয়েছে। উনি ঋগ্বেদের প্রথম মন্ডল 1 থেকে 19 পর্যন্ত মানে এই সায়ন ভাষ্য করেছেন। সেই বইটাতে যেখানে ভূমিকা প্রসঙ্গ একটা ব্যাপক ভূমিকা আছে, ওইখানে উনি বলছেন এই সমস্ত কথাগুলা বর্ণনা করছেন। তো ওইখানে বলছেন যে দেবতা স্থান মানে পৃথিবী স্থানীয়, অন্তরিক্ষ স্থানীয় আর দৌ স্থানীয়, আবার বলছেন উভয় স্থানীয়, ভাবাত্মক দেবতা, যুগ্ম দেবতা, গণ দেবতা, এইভাবে মানে বলেছেন। তো এই প্রসঙ্গতে এই গণ দেবতা প্রসঙ্গতে যেটা কি নিরুক্ত যে দেবগণ, যেটা কি আমাদের ঋগ্বেদের প্রথম মন্ডলতে তৃতীয় সূক্ততে যেখানে বিশ্ব দেবা প্রসঙ্গ আসেছে, এখানে একজন গবেষক মানে গবেষণা করছেন ওইখানে বিশ্বদেবা বলছেন। বিশ্বদেবা মানে একজন দেবতা না দেবতা সমূহ, এই বিষয়ে সংশয়ের পড়ে মানে বিভিন্ন প্রকার কি নির্যাস হয়েছে, এটা বলা মানে সহজ নয়। তো এইভাবে আমরা যখন তার ভাষ্য মাধ্যমে আমরা অবলোকন করব, পড়ব, তখন সেটা খুবই সুন্দর হবে। তো সেটা হচ্ছে যে মহাভাগ্যা দেবতায়া এক আত্মা বহুধা স্তূয়তে, অর্থাৎ আবার এক আত্মা বহুধা স্তূয়তে কর্ম পৃথকত্বাৎ, এই কর্ম কথা বলছেন। তাহলে এই কর্ম অর্থাৎ যে দেবতা যে বিষয়ে ফল প্রদান করছে সেই অনুসারে তাদের মানে বিভাগীকরণ করা হয়েছে। তো এই প্রসঙ্গতে তো আমি আর আমার মানে বক্তব্যকে মানে দীর্ঘায়ু অর্থাৎ ব্যাপক মানে দীর্ঘতর করছি না। তো বিশেষ ভাবে আমরা যে কোনো টেক্সট পড়ব তাকে যদি ব্যাখ্যা পড়ি
আমাদের কোনো সমস্যা হবে না। যে কোনো স্টুডেন্ট যদি ইউজিসি পরীক্ষা দিচ্ছে, সে বলছে আমি পারছি না, খালি টেক্সট পড়ে যাচ্ছে, কোথায় প্রশ্ন দেওয়া হচ্ছে পড়ে যাচ্ছে, মক টেস্ট দিচ্ছে, প্রশ্ন উত্তর করছে, কিন্তু সে যদি ধৈর্য সহকারে, সে যদি পূর্ণ টেক্সট তার যদি ব্যাখ্যা সহকারে যদি সময় দিয়ে পড়ে, সে কখন মানে মানে বিফল হবে না। আর এই হচ্ছে কথা। তো আমি আর মানে ব্যাপক করতে চাইছি না, তো অনেক সময় ধরে বললাম। বিভিন্ন প্রকার গবেষণা এই নিরুক্ত গ্রন্থ উপরে করা যেতে পারে। আজকে এই সার্চ টু রিসার্চ মানে অলরেডি আমাদের অলরেডি সার্চ অর্থাৎ আমাদের সামনে আছে, আর আমরা তাকে পুনর্গবেষণা করছি, অর্থাৎ তার ভিতরে তথ্য কি 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 পার্থক্য বললো, তার দ্বারা কমেন্টেটর তাদের কি পার্থক্য আছে, কোন শাখা থেকে কোন শাখার পার্থক্য আছে, আর এইসব বিভিন্ন কথা আমরা এখানে পর্যবেক্ষণ পর্যালোচনা গবেষণা করতে পারি। তো আমি এইটুকু বলছি। তো যাহারা আমার যে প্রতিভাজনীয় যাহারা শ্রোতা, আমার তাদের ধৈর্য সহকারে এই অনলাইন মাধ্যমে এই গ্রীষ্ম তাপ মধ্যে যে এত বড় এই যে এত সময় দীর্ঘ সময় ধরে তারা শুনে আসছে, সেই জন্য আমি তাদেরকে আমার অন্তর থেকে সাধুবাদ শুভাশিস জ্ঞাপন করছি। তারা যেভাবে ভালোভাবে এই জ্ঞান যজ্ঞের আশীর্বাদ তারা ফল লাভ করুক। আর যারা আয়োজক আছেন, যে আমি যে বললাম যে ডক্টর অনন্ত মুখার্জি, সবসময় সে একটা সবাই সাথে কত সুন্দর শ্রদ্ধাপূর্বক সে যোগাযোগ রাখে, যে তার অনুরোধ কেউ ফেলাতে পারে না। তো আমার একটু বাইরে যাওয়ার ছিল, আউট অফ স্টেশন, কিন্তু তার জন্য আমি আগামীকাল সেটা রাখেছি। কিন্তু এটা এই যে জ্ঞান যজ্ঞ, অ্যাকচুয়ালি আমাদের এইটা হচ্ছে আসল, আমরা কি কতটুকু আমাদের এই জীবনটাকে সার্থক করতে পারি, যেটা সদুপযোগ করতে পারি। যে বলা হচ্ছে যজ্ঞ বই শ্রেষ্ঠতম কর্ম, এই কর্ম হচ্ছে কর্ম ভিতরে যজ্ঞ কর্ম শ্রেষ্ঠ। এই যজ্ঞ কর্ম কি? অধ্যাপনম ব্রহ্ম যজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলির্ভূত, নৃযজ্ঞ অতিথি পূজনম। অর্থাৎ অধ্যয়ন অধ্যাপন জ্ঞান যা বিদ্যা সা বিমুক্তয়ে। তো এইটুকু বলে আমি অমিত, তারপরে বনশ্রী, অনন্ত, আর যাহারা আমি যাদেরকে দেখতে পারছি না কি জানেছি, হয়তো আমি যোগাযোগ নাই, তো তাদেরকে সবাইর প্রযত্ন, অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, সবাইর প্রযত্ন দ্বারা চেষ্টা দ্বারা একটা যে একটা অনুষ্ঠান আয়োজন করছে, তার জন্য সে কত চিন্তা করছে, সবাইকে যোগাযোগ করছে, কিন্তু আমরা তার স্বাদু নিচ্ছি। আর ওইটুকু বি স্টুডেন্টরা বলছে হো ঠিক আছে আমি একটু যাই, ওইটুকু বি জ্ঞান লভার জন্য তারা সময় পাচ্ছে না, কিন্তু যে আয়োজন করছে কত তার পরিশ্রম করছে। সকলকে আমি আমার অন্তর থেকে সাধুবাদ জানাই, সবাইকে আশীর্বাদ জানাই, সবাই ভালো থাকুক। আর ম্যাডাম ছিলেন ডক্টর সুতপা রায়, ওনাকে আমি অন্তর থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। যাহারা এখানে বয়োজ্যেষ্ঠ জ্ঞানজ্যেষ্ঠ আছেন, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা তথা শুভেচ্ছা যথাযোগ্য স্থানে জানিয়ে আমি এখানে বিরতি নিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে, অত্যন্ত আজকের এই সেশন। আমি এই প্রথম অনেক আমি স্যারের কাছে স্যারের ছাত্র রূপে, স্যারের কিছু ক্ষেত্রে স্যারের অন্তেবাসী রূপেও সময় স্যারের কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে অধ্যয়ন করেছি, যদিও অর্থে আমার বিষয় অদ্বৈত বেদান্ত। বিশ্বভারতী এবং বেদ চর্চা করা অত্যন্ত সুন্দর লাগছে, নিজেকে ধন্য ও কৃতকৃত্য মনে করছি। এবং একদম আমরা সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের সেশন একদম শেষের দিকে নিয়ে যেতে চাই।
তবে তার আগে একটা জিনিস দেখে আজকে আমি মানে দেখি এবং শুনে আজকে আমার গুরু উনি আমার আচার্য। যখনই গুরু এবং আচার্যের নতুন নতুন কোনো বিষয় আমরা জানতে পারি তখন আমাদের শিষ্যদের হৃদয় আরো কুসুমিত হয়ে ওঠে, পদ্ম কুসুমের মতো, কমল পুষ্পের মতো কুসুমিত হয়ে ওঠে। আমি স্যারকে অনেক সেশনে, অনেক সেমিনারে, অনেক কনফারেন্সে ইংলিশেতে, হিন্দিতে, সংস্কৃততে কথা বলতে শুনেছি, কখনো কখনো ওড়িয়া ভাষাতে, যখন যখন ওই সমস্ত জায়গায় সেশনগুলি হয়। কিন্তু এত সুন্দর সাবলীল ভাবে, এত মনোগ্রাহী রূপে, এত সুন্দর সুন্দর বাংলা তৎসম শব্দের প্রয়োগে, এত সুন্দর সঠিকভাবে স্যার তথ্যসূত্র সহ, আমাদের সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত বাংলায় একটি শব্দ আছে নামুলা লিখ্যাতে কিঞ্চিত। তো স্যার এত সুন্দর সঠিকভাবে তথ্যসূত্র সহযোগে আজকে আমাদের এই সমগ্র সত্রটিতে দিশা নির্দেশ করেছেন, দিক নির্দেশ করেছেন, টর্চ বিয়ারার হিসাবে, আলোক প্রদর্শনকারী রূপে। আমাদের সত্যিই তা অত্যন্ত আমাদের শিরের উপর এক আশীর্বাদের মতো, তা আশীর্বাদ বৃষ্টি হয়েছে, আমি তাই মনে করি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, এবং আমার তরফ থেকে সমগ্র বিএসসিসিআর সার্চ টু রিসার্চের তরফ থেকে স্যারকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের সেশনে উপস্থিত থেকে আমাদের এই সেশনটিকে আমাদের যতজন এখানে ছাত্রছাত্রী ছিল সকলকে সুন্দরভাবে দিশা দেখানোর জন্য, গবেষণার নতুন রাস্তা প্রদর্শনের জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আজকে নিরুক্তের যে বিষয়গুলি আলোচিত হয়েছে সেই বিষয়গুলি থেকে শুধুমাত্র বৈদিক বাংময়ের নিরুক্তের উপর আমরা কি কি কাজ করতে পারবো সেই বিষয়ের উপর আজকে আমরা প্রায় বলতে গেলে এক লাইব্রেরি সমান, এক গ্রন্থাগার সমান আমরা আজকে তথ্য জোগাড় করতে পেরেছি যে এর উপর আমরা কি কি রিসার্চ করতে পারবো, শুধুমাত্র নিরুক্তের উপর আমরা কি কি রিসার্চ করতে পারবো। এটা সত্যিই তিনি যেন আমাদের সকলের উপর তার কৃপা বৃষ্টি, কল্যাণ ও বৃষ্টি বর্ষিত করলেন আমাদের সকল রিসার্চ স্কলার এবং যতজন ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন সকলের জন্য। এরই সাথে সাথে এই মুহূর্তে ম্যাম উপস্থিত নেই, সুতাপা রয় ম্যাম, উনি ওনার ছেলেকে একটু পড়াতে বসান, তো সেই কারণের জন্য উনি আমাকে অনুরোধ করেছিলেন এবং স্যারের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন। লেফট করার সময় আমাকে জানিয়ে দিতে বলেছেন অধ্যাপক ডক্টর নিরঞ্জন জানা মহাশয়কে যে উনি 8টা পর্যন্তই থাকতে পেরেছিলেন। আমি অবশ্যই সুতাপা রয় ম্যামকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, শুভকামনা এবং প্রণাম জানাই। এবং আজকে আমাদের সেশনে অ্যাঙ্কার ছিল, সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টরেট অমিত কুমার দে, সিইও অ্যান্ড ফাউন্ডার বিএসসিসিআর সার্চ টু রিসার্চ। আমি অমিত দাকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন একটি সত্রে সুন্দরভাবে সমন্বয় করার জন্য। এবং সাথে সাথে বহ্নিশ্রীকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বহ্নিশ্রীর টেকনিক্যাল কিছু এরর ছিল, সেই কারণের জন্য বহ্নিশ্রী আজ স্বাগত ভাষণটি দিতে পারেনি, ওই জায়গায় আমি দিয়েছিলাম। এবং তখন আমি বিশেষ কিছু কারণের জন্য ক্যামেরাটি অন করতে পারিনি, সেই জন্য আমি স্যারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যতজন এখানে উপস্থিত থেকে আজকের সেশনটি, সত্রটিকে সাফল্যমণ্ডিত করেছেন সেই সমস্ত দাদা দিদিদের, বন্ধু বান্ধবীদের, ভাই বোনেদের আমি সকলকে অসংখ্য শুভেচ্ছা জানাই, বিলম্বিত শুভ সন্ধ্যা জানাই, অসংখ্য শুভেচ্ছা জানাই। প্রত্যেকের অধ্যয়ন জীবন খুব সুন্দর হোক, পরমেশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের গবেষণা জীবন সুন্দর হোক, প্রত্যেকের ভালো হোক ঠাকুরের কৃপায়। এখন আমি শান্তি পাঠের মাধ্যমে সেশনটিকে একদম সমাপ্তির দিকে নিয়ে চলেছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি নিয়ে আজকের এই সেশন স্যার এবার আমরা শেষ করছি। প্রণাম স্যার, প্রণাম। ঠিক আছে, ঠিক আছে।